বিয়ের অনেক বছর পার হলেও শ্রাবণী এবং সাত্যার সম্পর্কটা ঠিক হাজবেন্ড ওয়াইফের মতো ছিল না। কারণ সাত্যা এখনও তার এক্স গার্লফ্রেন্ডকে ভুলতে পারেনি। তাই সারাদিনই মদের নেশায় সে বুঁদ হয়ে থাকত, আর এ কারণে তার ক্যারিয়ারটাও নষ্ট হয়ে যায়। এত কিছু জানার পরও শ্রাবণী তাকে পাগলের মতো ভালোবাসে, যেখানে সাত্যা তার দিকে তাকিয়েও দেখে না। তবে কি সাত্যা কখনোই তার অতীত ভুলে শ্রাবণীকে ভালোবাসতে পারবে না? শ্রাবণীর এই ভালোবাসা কি তবে অপূর্ণই থেকে যাবে? সেটাই দেখব আজকের গল্প ভেরে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। শুরুতেই আমাদেরকে একটি ক্রিকেট ম্যাচ দেখানো হয়। এখানে দুটো টিমের মধ্যে একটি টিমের ওনার হলো ভাস্কর, যে হলো সেই এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি। তাছাড়া আজকের এই ম্যাচে সে তার টাকা দিয়ে ম্যাচের আম্পায়ারকে কিনে নিয়েছিল, যাতে করে তার টিম জিতে যায়। তো আম্পায়ারকে কিনে নেওয়াতে তো ভাস্করের ইচ্ছা পূরণ হতে থাকে, তার মতো করেই এই খেলাটা এগোতে থাকে। আম্পায়ার তো এখানে কোনো প্লেয়ার আউট না হলেও তাকে আউট দিতে থাকে, মানে অপোজিট টিমকে আর কি। এভাবেই সে অনেক দুর্নীতি করতে থাকে। তখনই আমাদেরকে একটি লোককে দেখানো হয়, যে সমুদ্রের কাছে মাতাল হয়ে শুয়েছিল, আর তখনই একজন গিয়ে তাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসে। সেই লোকটি তখন ক্রিকেটের ম্যাচের ওখানেই ছিল। তার বন্ধু যে কিনা তাকে উঠিয়ে এনেছিল, সে তাকে বারবার বলতে থাকে যে ম্যাচ দেখে তো এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ভাস্করের টিম আম্পায়ারকে কিনে নিয়েছে। প্রথম দিকে তার বন্ধু তাকে বারবার ওই হেরে যাওয়া টিমের প্লেয়ারদেরকে একটু হেল্প করতে বলে, কোনো সাজেশন দিতে বলে, কিন্তু সে তো তাতে পাত্তাই দেয় না, চুপচাপ সেখানে শুয়ে থাকে। কিন্তু যখন সে এইটা জানতে পারে যে ভাস্কর এখানে 2 নাম্বারই করার চেষ্টা করছে, এটা শুনেই তো সে সাথে সাথে উঠে পড়ে। আর এই লোকটিই হলো আমাদের আজকের গল্পের হিরো। তার নাম হলো সাত্যা। তো সে তো উঠেই অন্য টিমের মেম্বারদেরকে ইয়ারফোন দেওয়ার জন্য বলে। এরপর যখন তারা ব্যাট করতে যায়, তখন সাত্যা ইয়ারফোনের মাধ্যমে তাদেরকে কখন কিভাবে ব্যাট করতে হবে তা বলে দিচ্ছিল। আর তার কথা শোনার কারণেই প্লেয়ারগুলো অনেক ভালো স্কোর করতে থাকে। আর যেই ম্যাচটা তারা একদম হেরে যাচ্ছিল, সেই ম্যাচটাই এখন তারা জিতে যায়। ভাস্করের 2 নাম্বারই আর আম্পায়ারকে কিনে নেওয়াতেও কোনো সুবিধা সে করতে পারে না। তো এই টিম জিতে যাওয়াতে তো টিমের সব মেম্বাররা সাত্যাকে অনেক বেশি ধন্যবাদ জানাতে থাকে, কারণ তার জন্যই তো তাদের এই হেরে যাওয়া টিম শেষ মুহূর্তে এসে জিততে পেরেছে। তো এর থেকে খুব ভালোভাবেই বোঝা যায় যে সাত্যা অনেক ভালো ক্রিকেট খেলতে পারে, তার ক্রিকেটের জ্ঞান অনেক বেশি। কিন্তু এখন সে কোনো একটা কারণে ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছে, কিন্তু তারপরও তার অভিজ্ঞতার মাধ্যমে সে কত ভালোভাবে তাদেরকে ম্যাচ জিতিয়ে দিল। কিন্তু তাদের এই জিতে ভাস্কর তো একদমই খুশি ছিল না। আরও সেখানে সাত্যাকে দেখে তো তার রাগ যেন ডাবল হয়ে যায়। তাছাড়া সাত্যাও দেখা যায় কোনো কারণে ভাস্করকে একদম সহ্যই করতে পারত না, তাই তাকে হারানোর জন্য সে অপোজিট টিমকে সাহায্য করে। কিন্তু কি এমন হয়েছিল যে জন্য সাত্যা তার এত প্রিয় ক্রিকেট খেলাকেই ছেড়ে দিয়েছে? আর এই ভাস্করের সাথেই বা তার কি শত্রুতা, তা তো আমরা গল্পের সাথে ধীরে ধীরেই জানতে পারবো। যাক, তো সেই টিমের সবাই তো সাত্যাকে বলতে থাকে যে তাদেরকে সাহায্য করার জন্য তারা তাকে একটা গিফট দিতে চায়। তো সে কি চায় তাদের কাছে? সাত্যা তখন বলতে থাকে যে তার কোনো গিফট লাগবে না, কিন্তু তারা অনেক বেশি রিকোয়েস্ট করতে থাকে এবং তাকে ভালোবেসে কিছু একটা দেওয়ার কথা বলে। দেখা যায় এই কথা শুনে সাত্যা কিছু একটা ভাবে আর তাদেরকে বলে যে ঠিক আছে, তারা যদি গিফট দিতেই চায় তাহলে গিফট হিসেবে তারা যেন তাকে তাজ হোটেলের 606 নাম্বার রুমটি বুক করে দেয়। তো এরপরই সাত্যা সেই তাজ হোটেলে যায় এবং তার স্পেসিফিক ভাবে বলে দেওয়া সেই 606 নম্বর রুমে গিয়েই বসে পড়ে। কিন্তু এত রুম থাকতে সেই 606 নম্বর রুমেই কেন আসতে চাইলো? আসলে এই রুমের সাথে সাত্যার এমন এক অতীত লুকিয়ে আছে, যার জন্যই সাত্যা এই রুমে এসে বসেছে আজ। তো এই রুমের কি কাহিনী সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। যাক, তো সেই রুমে গিয়েই দেখা যায় সে একা একাই অনেকটা সময় পার করতে থাকে, সিগারেট খায়, ড্রিঙ্ক করে। এরপর সে টিভি অন করলে টিভিতেও ক্রিকেটের ম্যাচ হতে থাকে। আর ঠিক তখনই আমাদেরকে অতীতে নিয়ে যাওয়া হয়। আমরা সাত্যাকে দেখতে পাই। সে তখন কলেজে পড়তো, বেশ অল্প বয়সী সাত্যা। আর সে ক্রিকেট খেলতে অনেক বেশি পছন্দ করত এবং অনেক ভালো খেলতেও পারত। তার স্বপ্ন ছিল সে একদিন নামকরা ক্রিকেটার হবে, চারিদিকে তার সুনাম ছড়িয়ে পড়বে। তার তো পড়াশোনা করার একদমই ইচ্ছা ছিল না। আজকেও সে তার বন্ধুদের নিয়ে পড়ালেখা বাদ দিয়ে ক্রিকেটের ম্যাচ দেখতে থাকে। ঠিক তখনই সেখানে সাত্যার বাবা আসে। সে তাদেরকে পড়ালেখা বাদ দিয়ে ক্রিকেট খেলতে দেখে অনেক বেশি রেগে যায়
এবং সত্যকে বলে যে সে কি জানে না তার পড়াশোনার জন্য তার কত টাকা খরচ হচ্ছে, তাহলে সে পড়াশোনা না করে এসব কি করে বেড়াচ্ছে। এর উত্তরে সত্য তাকে বলে যে আসলে তার পড়তে ভালো লাগে না আর সে একজন ক্রিকেটার হতে চায়, এটা তার স্বপ্ন। এটা শুনে তার বাবা বলতে থাকে যে সেও তো রেলওয়ের মন্ত্রী হতে চেয়েছিল, কিন্তু তা তো হতে পারেনি। এখন সে ট্রেনের সামনে শুধু পতাকা ওড়ায়। তাই সবসময় অকাদের মধ্যেই চিন্তা ভাবনা রাখতে হয়, যা সম্ভব নয় সেরকম স্বপ্ন দেখাও উচিত নয়। সত্য তখন তাকে বলতে থাকে যে আরে সে বুঝতে পারছে না, একদিন সে এত ভালো ক্রিকেটার হবে যে সবাই যেমন সচিন টেন্ডুলকারের জন্য চিৎকার করতে থাকে, সেরকম ভাবে একদিন তার জন্য মানুষ চিৎকার করবে, তার নামে পুরো গ্যালারি সরব হয়ে উঠবে। এই কথা বলার সাথে সাথেই তো পুরো এলাকার কারেন্ট চলে যায় আর এলাকার লোকেরা তখন সত্যকে চিৎকার করে ডাকে। তো এখানে আমরা জানতে পারি আসলে এই এলাকার কোনো সমস্যা হলে সবাই সবার আগে সত্যকেই ডাকে। তো সত্য তো সবার ডাক শুনে নিচে চলে যায় আর কারেন্টের লাইনে কি হয়েছে তা দেখতে থাকে। সে এসবেও বেশ পারদর্শী ছিল। তখনই পাশের বাসার চাচা মুরলি সবাইকে বলতে থাকে যে সব কাজে সত্যকে ডাকার কি প্রয়োজন আছে, সে তো আরো সবকিছু খারাপ করে দিতে পারে। এর থেকেই বোঝা যায় যে মুরলি কোনো কারণে সত্যকে সহ্য করতে পারত না। তার সবসময় এটাই মনে হতো যে সত্যা খারাপ একটা ছেলে, সে অকর্মণ্য এবং লাইফে কোনোদিনও সাকসেসফুল হতে পারবে না। কিন্তু তার কথায় তো সত্যের কিছুই আসতো যেত না, সে তার মতো সবসময় চিল মুডেই থাকতো। যাক, তো মুহূর্তের মধ্যেই দেখা যায় সত্য এলাকার কারেন্ট ফিরিয়ে আনে। সবাই তো তাকে ধন্যবাদ জানাতে থাকে, এতে তো মুরলির গাও জ্বলতে থাকে। যাক, তো পরদিনই দেখানো হয় সত্যকে তার বন্ধু জানায় যে তাদের কলেজ থেকে ক্রিকেট ম্যাচের জন্য সিলেকশন চলছে, তাই সত্য যেন সেই সিলেকশনের জন্য অ্যাপ্লাই করে। তো তার এই কথা শুনে সত্য পরদিনই কোচের কাছে চলে যায় এবং তাকেও সিলেক্ট করে নিতে বলে। কিন্তু কোচ আগে কখনোই তার খেলা দেখেনি, এর জন্য সে তাকে নিতে রাজিও হয় না। আর তাকে এটাও বলে যে সেই বছরের ম্যাচের জন্য কোয়ালিফাইড না, পরের বছর তাকে নেওয়ার কথা সে ভেবে দেখবে। এটা বলেই সে চলে গেলে সেই টিমের ক্যাপ্টেন সত্যকে বলে যে সে তার খেলা দেখেছে, সে কোচের সাথে কথা বলে তার সিলেকশন করিয়ে দিতে পারে, কিন্তু এর জন্য তাকে 10,000 টাকা দিতে হবে। বুঝুন, সব জায়গায় মানুষ শুধু সুযোগ নিতে চায়। যাক, তো এটা শোনার পর বেচারা সত্য যে কি করবে সেটা নিয়েই চিন্তায় পড়ে যায়। সে তার বন্ধুকে বলে যে তার বাবা তো কখনোই তাকে টাকা দিবে না, আর 1 বছর ওয়েস্ট করাও তার জন্য উচিত হবে না। তাহলে এখন সে কি করবে, কোথায় পাবে 10,000 টাকা? তখনই তার বন্ধু তাকে বলে যে তার বাবার ওয়েডিং ডেকোরেশনের ব্যবসা আছে, সেখানে যদি সত্যা কাজ করে দেয় তাহলে সে তাকে 10,000 টাকা দিতে পারবে। সত্যাও তো তখন তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু তারা তাদের এই গুরুত্বপূর্ণ মিটিং দেয়াল নষ্ট করতে করতে করছিল। আর এই ব্যাপারটাই তো মুরলি দেখে ফেলে। সে এটা দেখেই সত্যার বাবার কাছে চলে যায় এবং তাকে বলে যে তার ছেলে তো দেয়াল নষ্ট করে বেড়াচ্ছে। কিন্তু দেখা যায় সত্যার বাবা তো এই ব্যাপারটাকে একদমই সিরিয়াসলি নেয় না। সে উল্টো মুরলিকে বলে যে তার ছেলে এখনো ছোট মানুষ, সে তো একটু ভুল করতেই পারে, এতে এত মাতামাতির কিছু নেই। এভাবেই সে জিনিসটাকে মজার ছলে হ্যান্ডেল করে নেয় আর সেখান থেকে চলে যায়। সত্যার বাবার এমন ড্যাম কেয়ার ভাব দেখে তো মুরলির আরো রাগ হয় আর সে বলতে থাকে যে যেমন ছেলে তার তেমনি বাবা। যাক, তো এরপরই আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। সত্য তার বন্ধুর সাথে মিলে তার বাবার ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে হেল্প করতে যায়। সে তখন লাইটিং এর কাজ করছিল। ঠিক তখনই একটি মেয়ে সেখান থেকে যেতে থাকে, তবে হঠাৎই সে পা পিছলে পড়ে যেতে নেয় আর সেই সময়ই সত্য তাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। আর এই সময় মেয়েটিকে দেখে তো সে তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, অর্থাৎ তাকে প্রথম দেখাতেই সত্যার ভালো লেগে যায়। কিন্তু এরপর তাদের মধ্যে আর কোনো কিছুই এগোয় না। মেয়েটি তার কাজে ব্যস্ত থাকে এবং সত্য তার কাজে। তো এখানে বলে দেই, এই মেয়েটির নাম হলো নিশা। আজ যার বিয়ে, নিশা হলো তার বেস্ট ফ্রেন্ড। এর জন্য সে সবকিছু ঠিক আছে নাকি তা দেখতে থাকে। তখনই তার কাছে একটি ছেলে আসে, তার নাম হলো কুনাল। কুনাল তাকে পছন্দ করত, এর জন্য তাকে বলতে থাকে যে তাদের বিয়েটা কবে হচ্ছে। তাদের পরিবারের লোক এবং নিশার পরিবারের লোক সবাই তো রাজি, এখন শুধু নিশার জন্য অপেক্ষা। তো সে কবে রাজি হবে? তো এখানে আমরা জানতে পারি নিশা তো কুনালকে মোটেই পছন্দ করত না, এর জন্য সে তার কথাগুলো পুরোপুরি ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপরই দেখানো হয় সত্য তার কাজ করতে থাকে। তখনই সে একটি বাচ্চা ছেলেকে পায় যে কিনা
তার মাকে খুঁজছিল। সাত্যা তো তখন তাকে কোলে উঠিয়ে নেয় এবং তার মা কোনটা তা দেখাতে বলে, তাহলে সে তাকে তার মার কাছে পৌঁছে দিবে। বাচ্চা ছেলেটি তখন যার বিয়ে হচ্ছে ওইদিকে দেখিয়েই বলতে থাকে, ওই তো আমার মা। আসলে বাচ্চা ছেলেটি তো দেখিয়েছিল আর একজনকে, তবে সাত্যা তো দেখে নেয় শুধু কনেকেই। আর এটা দেখেই তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। তো এরপর সে ছেলেটির কাছে তার বাবা কোথায় তা জানতে চায়। সে তখন তার বাবাকেও দেখিয়ে দেয়। সাত্যা তো এর কিছুই বুঝতে পারে না। এরপরই দেখানো হয় আর একটি বাচ্চা সাত্যার পাশে এসে বসে আর ফোনে বলতে থাকে যে তার মা এখন সাজছে। আর তখনই সাত্যা সেখানে যার বিয়ে হচ্ছে তাকে সাজতে দেখে। এসব দেখে তো সে এটাই ভেবে নেয় যে কনের আগে দুটো বিয়ে আছে এবং দুটো বাচ্চাও আছে, আর এখন সে আর একটা বিয়ে করতে যাচ্ছে। এসব চিন্তা করেই তো তার মাথা পুরো পাগল পাগল হয়ে যায়। আর এই কথা সে আলাদা করে তার বন্ধুকে জানাতে থাকে। ঠিক তখনই বিয়ে বাড়ির একজন তাদের এসব কথা শুনে নেয়। আর এভাবেই তো এক এক করে বিয়ে বাড়ির সবার মধ্যে এই কথা ছড়িয়ে পড়ে। এর মধ্যেই বরপক্ষ এটা জানতে পেরে স্বাভাবিকভাবেই কনে পক্ষের উপর অনেক বেশি রেগে যায়। আর একটা সময় গিয়ে দেখা যায় তাদের দুই পক্ষের মধ্যেই শুরু হয়ে যায় তুমুল ঝগড়া। নিশা তো এইসব দেখে কি করবে কিছুই বুঝতে পারে না। সে তখন স্টেজে উঠে মাইকে অ্যানাউন্স করে সবাইকে কোনোভাবে থামায় আর সবার কাছে জানতে চায় যে তার ফ্রেন্ড কাবেরীর যে আরো দুটো বিয়ে আছে এই জিনিসটা তাদেরকে কে বলেছে। এভাবে এক একজন একে অপরকে দেখিয়ে দিতে থাকে। আর এভাবেই দেখাতে দেখাতে শেষের জন বলে যে তাকে এখানে লাইটিং করতে আসা ছেলেটি এই ব্যাপারে বলেছে। নিশা তো ভালো করেই জানতো যে লাইটিং করতে সাত্যা নামের একজন এসেছিল, তাই তখন সে সাত্যার উপর অনেক বেশি রেগে যায় এবং সবাইকে বলে যে কাবেরীর আগে কোনো বিয়েই নেই, যেই তাদেরকে বলেছে মিথ্যা বলেছে। কিন্তু এই সমস্যার পর তো তাদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা কনফিউশন চলে আসে। যাক, তো পরবর্তী দিন আমাদের দেখানো হয় যে সাত্যা ক্যাপ্টেনকে টাকা দিয়ে তার সিলেকশন করিয়ে নিয়েছে, কিন্তু তাকে 9 নম্বর প্লেয়ার বানানো হয়, যেখানে সাত্যা ওপেনিং ব্যাটসম্যান হওয়ার যোগ্য। তবুও একেবারে সিলেকশন না হওয়ার থেকে এটা তো ভালো, এজন্য সে আর কোনো কথাই বাড়ায় না। এরপরই খেলা শুরু হয়, কিন্তু কোচ তো অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কারণ এই টিমে কেউই তেমন ভালো খেলছিল না। তো সেই সময় কোচ খেয়াল করে সাত্যা সেখানে বসে কিভাবে খেললে ভালো হবে তা বলছিল। তো সাত্যার এসব কথা শুনে কোচ বুঝতে পেরে যায় যে সে আসলেই অনেক ভালো খেলতে পারে। এর জন্যই সে সাত্যাকে আগেই খেলতে পাঠিয়ে দেয়। আর সাত্যা তাকে একদমই ডিসঅ্যাপয়েন্ট করে না, সে তো সব সময়ের মতো অনেক ভালো খেলতে থাকে। আর এসব দেখে কোচও তার প্রতি অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায়। কিন্তু তখনই দেখানো হয় তার অপোজিট টিমে কুনাল ছিল। এরপরই সেখানে নিশা আসে। নিশাকে দেখেই তো সাত্যা অনেক বেশি অবাক হয়। নিশা তার দিকে অনেক রেগে রেগে তাকায়। আর এখানে তো সে এসেছিল তার আগের দিনের কাজের জন্য রিভেঞ্জ নিতে, তাই সে কুনালকে এসে বলে যে সে যেন ফাস্ট বল করে আর সাত্যাকে হারানোর চেষ্টা করে। কিন্তু দেখা যায় কুনালের ফাস্ট বলেও তো সাত্যা অনেক ভালো খেলতে থাকে। এটা দেখে এবার নিশা নিজেই কিছু করার সিদ্ধান্ত নেয়। আর তখনই সে ব্যাগের মধ্য থেকে ছোট একটা মিরর বের করে আর সাত্যার চোখের দিকে তাক করে। এতেই তো বেচারা আর কিচ্ছু দেখতে পায় না। তখনই বল তার মাথায় লেগে যায় আর সে সাথে সাথে সেখানে ইনজিউর্ড হয়। নিশা তো এটা দেখে অনেক বেশি খুশি হয় যে শেষমেশ সে তার প্রতিশোধ নিতে পেরেছে। এরপরই সে তার বাসায় ফিরলে তার বাবা তাকে জানায় যে আজ সকালে সাত্যা এসেছিল আর তাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল তা দূর করে দিয়ে গেছে। আসলে এতে তার কোনোই দোষ ছিল না, ওই পিচ্চি দেখিয়েছে একজনকে, সে দেখেছে আর একজনকে। নিশা তো এটা শুনে বেশ গিল্টি ফিল করতে থাকে। এরপরে দেখানো হয় সাত্যা একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই তার সামনে নিশার গাড়ি চলে আসে। নিশা তো তাকে দেখেই গাড়ি থামায় আর তার সাথে তখন কুনালও ছিল। সে তাকে একটু নেমে দাঁড়াতে বলে এবং সাত্যাকে গাড়িতে আসতে বলে। সাত্যা সেখানে আসলে নিশা তার কাছে ক্ষমা চায়। তখন সাত্যা বলে যে এখন ক্ষমা চেয়ে কি হবে, তার জন্য তো তার চাকরি চলে গেছে, সে এখন তার বুড়ো বাবা মাকে কি খাওয়াবে আর তার বোনেরই বা বিয়ে কিভাবে দিবে। নিশা তো এসব শুনে তাকে টাকা দিতে চায়, কিন্তু তখনই সাত্যা হেসে দেয় আর বলে আরে আমি তো মজা করছিলাম। যাক, তো এরপর তারা আরো কিছুক্ষণ কথা বলে, তাদের মধ্যে বেশ ভালোই একটা বন্ধুত্ব হয়ে যায়। তো এরপর নিশা সাত্যাকে বলে যে পরের দিন তার ফ্রেন্ডের হলুদ, তার সাথে তার সেখানেই দেখা হবে। তখন সাত্যা বলে যে তার চাকরি তো চলে গিয়েছে, এই কথাটা কিন্তু সত্যি, তাই সে সেখানে যেতে পারবে না। এটা শুনে নিশা তাকে বলে যে সে তাহলে হলুদে তার গেস্ট হিসেবে আসতে পারে। এরপরই সে তাকে কার্ড দিয়ে চলে যায়। তো পরদিন সাত্যা যখন সেই প্রোগ্রামে যায়
দেয় নিশা তার কাছে এসে তার সাথে মজা করতে থাকে। তারা দুজনই একে অপরের সাথে এই বিয়ের প্রোগ্রামে অনেক ভালো সময় কাটাতে থাকে। একসাথে সবকিছু ডেকোরেট করা থেকে শুরু করে ডান্স করা সবই তারা একসাথে করছিল আর বেশ এনজয়ও করছিল। তো এভাবেই তাদের বন্ডিং অনেক বেশি ভালো হয়ে যায়। বিয়ে বাড়ি ছাড়াও তারা বাইরেও ঘুরতে যায়। ধীরে ধীরে একে অপরের আরো কাছাকাছি আসতে থাকে। এরপরে একদিন তারা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকলে হঠাৎই বৃষ্টি শুরু হয়। তখনই নিশা রাস্তার ওপর গিয়ে শুয়ে শুয়ে বৃষ্টিতে ভিজতে থাকে। সাত্যাও তো তখন তাকে মুগ্ধ হয়ে দেখতে থাকে। ঠিক তখনই একজন তাকে পাশ থেকে ছাতা দেয়। সেই ছাতাটা নিয়েই সে নিশার কাছে যায়, কিন্তু নিশা তার থেকে ছাতা ফেলে দিয়ে তাকেও শুয়ে বৃষ্টি উপভোগ করতে বলে। এরপরই আমাদেরকে ভাস্করকে দেখানো হয়। সে পরদিনের ম্যাচের জন্য ম্যাচের আম্পায়ারকে তার অফিসে ডাকে। সেখানে দেখে সে তাকে তার টিমকে জিতিয়ে দেওয়ার জন্য বলতে থাকে। আম্পায়ার একজন টিচার ছিল, যার জন্য সে ছিল অনেক নিষ্ঠাবান। তাই সে তাদেরকে বলে যে তার পক্ষে এটা করা সম্ভব না। তখন ভাস্কর তাকে বলে, আচ্ছা ঠিক আছে, তাকে কিছুই করতে হবে না, শুধু কাল তার ছেলের অ্যাক্সিডেন্ট হলে যেন সে সবটা সামলে নেয়। এই কথা শুনেই তো আম্পায়ার অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে তার হয়ে কাজ করতে সাথে সাথে রাজি হয়ে যায়। এর থেকেই খুব ভালো করে বোঝা যায় যে ভাস্কর কতটা খারাপ একজন লোক। যাক, তো পরদিনই ক্রিকেট ম্যাচ শুরু হয়। তখন সাত্যা ব্যাটিং করতে থাকলে তাদের টিমের ক্যাপ্টেন তার কাছে আসে এবং তাকে বলে যে সে যেন পরবর্তী বলে আউট হয়ে যায়। অর্থাৎ ক্যাপ্টেনকেও ভাস্কর টাকা খাইয়েছিল। কিন্তু সাত্যা তো তার কথায় রাজি হয় না। আর সে রাজি না হলে ক্যাপ্টেন খেলার মাঝেই তাকে রান নেওয়ার সময় কনফিউজ করে আউট করিয়ে দেয়, যার জন্য তারা এই ম্যাচটি হেরে যায়। তখনই কোচ তাদেরকে বকা দিতে থাকে। ক্যাপ্টেন তখন কোচকে বলে যে তারা হেরে গিয়েছে সাত্যার কারণে, কারণ সাত্যা ভাস্করের টিমের থেকে টাকা নিয়েছে। সে ইচ্ছে করেই হেরে গিয়েছে। এটা শুনে তো সাত্যা অনেক বেশি রেগে যায়। সে কোচকে বলতে থাকে যে ক্যাপ্টেন মিথ্যা কথা বলছে, কিন্তু কোচ তো তার কোনো কথাই বিশ্বাস করে না এবং তাকে টিম থেকেই বের করে দেয়। এটার জন্য সাত্যা অনেক বেশি কষ্ট পায়। পরদিনই সে নিশাকে এই ব্যাপারে জানায়। নিশা তো তাকে এইটা বলতে থাকে যে একটা রাস্তা বন্ধ হয়ে গেলে অন্য রাস্তা খুঁজতে হয়। তার ক্রিকেট খেলা বন্ধ হয়ে গেলে সে ফুটবল খেলবে। তো এই নিয়ে এত চিন্তার তো কিছু নেই। তারা এভাবে কথা বলতে থাকে। তখনই দূর থেকে ভাস্কর নিশাকে দেখে এবং তার নিশার উপর খারাপ নজর পড়ে যায়। সে তখন তার লোকের কাছে জানতে চায় যে এই মেয়েটি কে রে। তার লোক তাকে বলে যে মেয়েটির কথা সে জানে না, কিন্তু তার সাথে থাকা ছেলেটি হলো সাত্যা। সে তাদের অপোজিট টিমের হয়ে খেলে। এটা শুনে ভাস্কর কিছু একটা ভাবতে থাকে। এরপরে দেখানো হয় সাত্যা আরো একবার কোচের সাথে কথা বলতে যায়, কিন্তু সে তার সাথে একদমই কথা বলে না। সাত্যা তো এতে অনেক বেশি কষ্ট পায়। আর তখনই ক্যাপ্টেন এসে তাকে আরো খোঁচা মেরে বলতে থাকে যে তার কথা না শুনলে এমনই হয়। সাত্যা তখন দূর থেকে ম্যাচ দেখতে থাকে। তখনই তার কাছে ভাস্কর এবং তার লোকেরা আসে। তারা তাকে বলে যে সে অনেক ভালো খেলে আর তার সাথে তার টিম মেম্বাররা যা করেছে তা মোটেই ভালো করেনি। তাই সাত্যা চাইলে তার টিমের হয়ে খেলতে পারে। এটা শুনেই তো সাত্যা রাজি হয়ে যায়, কারণ তাকে তো তার রিভেঞ্জও নিতে হতো। তো এরপরই সে ভাস্করের টিমের হয়ে খেলে এবং টিমকে জিতিয়েও দেয়। এই খুশির খবর সে নিশাকে জানায়। নিশা তো তার জন্য অনেক বেশি খুশি হয় এবং তাকে রাতের বেলা সেই বিয়ের অনুষ্ঠানে তাড়াতাড়ি চলে আসতে বলে। এরপরে দেখানো হয় সাত্যা একটি বন্ধ দোকান থেকে 22,000 টাকার লেহেঙ্গা আনে। আর দোকানে কেউ না থাকায় টাকা সে কাউন্টারেই রেখে আসে। তার এই লেহেঙ্গা কেনার কারণ হলো আগে একদিন সে যখন নিশার সাথে মার্কেটে এসেছিল তখন নিশার এই লেহেঙ্গাটা অনেক বেশি পছন্দ হয়ে যায়, কিন্তু দোকান বন্ধ থাকায় সে এটা কিনতে পারেনি। সাত্যা তখন তাকে বলেছিল যে সে এত তাড়াতাড়ি যে গিভ আপ কেন করছে। নিশা তখন তাকে বলে যে যেই জিনিস পাওয়ার কোনো সম্ভাবনাই নেই সেই জিনিসের জন্য কেন সে অপেক্ষা করে থাকবে। কিন্তু সাত্যা তো আর এভাবে ভাবে না। সে কোনো কিছু থেকে সহজে গিভ আপ করতে চায় না। এর জন্য সে নিশার জন্য সেই লেহেঙ্গাটা নিয়ে আসে এবং তার রুমে একটি সুন্দর নোটের সাথে লেহেঙ্গাটি রেখে দেয়। কিন্তু মজার বিষয় হলো সেই লেহেঙ্গাটি তার বন্ধুর বাবার বাইক বেচে দিয়ে কিনেছে। আর বন্ধু এই ব্যাপারে জানতো, তাই সেও চেষ্টা করতে থাকে তার বাবা যেন কোনোভাবে সত্যিটা না জানতে পারে। যাক, তো এরপরই দেখানো হয় নিশা সেই লেহেঙ্গাটা পরেই নিচে নামে। সাত্যা তো তাকে একটি কর্নারে নিয়ে যায়। সেখানে গিয়ে সে তাকে বলে
যে সে তাকে ভালোবেসে ফেলেছে। তখন নিশা তাকে বলে সে যদি তাকে ভালো না বাসে। এর উত্তরে সত্যা বলে তাহলে সে তার জন্য আজীবন অপেক্ষা করে যাবে। নিশা তো তার এই উত্তর শুনে অনেক বেশি খুশি হয় আর তার হাতে একটি ক্যাসেট দিয়ে সেখান থেকে চলে যায়। ক্যাসেটে একটি গান বাজতে থাকে এবং সেটাই ছিল নিশার উত্তর, আর তা হলো সেও সত্যাকে ভালোবাসে। সত্যা তো তখন অনেক খুশি মনে বাসায় ফিরতে থাকে। তখনই রাস্তায় তার সাথে ভাস্করের লোকের দেখা হয়। সে তাকে বলে যে সে জানে সত্যা নিশার সাথে প্রেম করছে, কিন্তু এইভাবে খোলামেলা ভাবে প্রেম না করে তাদের তো একটু প্রাইভেট প্লেসে যাওয়া উচিত। এটা বলেই সে তাকে ভাস্করের অফিসের চাবি দিয়ে দেয় আর বলে যে তাদের অফিস 2 দিন বন্ধ থাকবে। সে ভাবিকে নিয়ে সেখানেই টাইম কাটাতে পারে। সত্যা তো তখন তাকে ধন্যবাদ জানায়। এরপরই দেখানো হয় পরদিন সে নিশার সাথে দেখা করে এবং তারা একসাথে বেশ ঘুরে বেড়ায়। এরপরই তারা চলে যায় ভাস্করের অফিসে। সেখানে গিয়েই তারা খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করতে থাকে। আর এরপর তারা কাছাকাছি আসতেই যাবে তখনই সেখানে ভাস্কর এবং তার লোকেরা চলে আসে। তারা আসলেই সত্যা তো নিশাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু তখনই ভাস্কর তাকে বলে যে সে চলে যাক, কিন্তু নিশা এখানেই থাকবে। এটা বলে সে নিশার কাছে এসে তার সাথে বেয়াদবি করতে থাকে। সত্যা তাকে অনেক আটকানোর চেষ্টা করে। এরপর সে না পারতে ছুরি নিয়ে ভাস্করের মুখই কেটে দেয়। আর এই সুযোগে সে নিশাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর তার বাসায় এসে লুকিয়ে পড়ে। তার বাবা তার সাথে নিশাকে দেখে তার কাছে জানতে চায় যে সে তার কি হয়। সত্যা তখন বলে যে যেমনটা তার জন্য সত্যার মা তেমনি তার জন্য নিশা। সেটা বললেই তার বাবা বুঝতে পেরে যায়। তো তখনই সেখানে ভাস্করের লোকেরা আসে। তখন দেখা যায় সে তাদেরকে মিথ্যা বলে সামলে নেয়। কিন্তু এই দিকে তো ভাস্কর চলে যায় নিশার বাসায়। সেখানে গিয়ে সে নিশার বাবাকে নিশার সত্যার সম্পর্কের কথা বলে আর এটাও বলে যে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও আছে। নিশার বাবা তো ছিল একজন পুলিশ অফিসার, তার জন্য তার সম্মান ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর জন্য সে তখনই নিশার উপর অনেক বেশি রেগে যায় এবং তার কোনো কথা না শুনে তাকে রুমেই লক করে রাখে। কিন্তু সত্যা তো এদিকে নিশাকে দেখার জন্য মরিয়া হয়ে ওঠে। সে নিশার বাসার সামনেও যায়, কিন্তু সিকিউরিটি গার্ড তাকে নিশার সাথে দেখাই করতে দেয় না। এরপরই সে নিশার বাবার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সেও তার সাথে কোনো কথা বলে না, যার জন্য সত্যা অনেক বেশি কষ্ট পেতে থাকে। এর মাঝখানে একদিন তার কাছে তার কোচ আসে এবং বলে যে সে সেদিন তাকে ভুল বুঝেছিল আর সে ক্যাপ্টেনের চুরিও ধরে ফেলেছে, তাই সে এখন সত্যাকে তার টিমে ফেরত চায়। কিন্তু সত্যা তো কোনো কিছুই করতে পারছিল না। সব সময় সে শুধু নিশার কথাই ভাবতে থাকে। সে তো খেলাধুলাও আর করতে পারে না। এরপরই দেখানো হয় নিশার বাবা সত্যার বারবার তার বাসার সামনে আসা নিয়ে অনেক বেশি রেগে যায়। সে তখন ভাস্করকে কল করে বলে যে সত্যার তার বাসায় বারবার আসার জন্য তার সম্মানহানি হচ্ছে, তাই সে যেন সত্যাকে এগুলো করতে মানা করে। সে শুধু সত্যাকে আটকাতে বলেছিল, কিন্তু ভাস্করের লোকেরা তো তাকে মারার প্রস্তুতি নেয়। নিশাও তার বাবার কথা শুনে ফেলেছিল। এর জন্য সে বাসা থেকে কোনোভাবে বেরিয়ে সত্যার কাছে চলে যায় আর তাকে ভাস্করের লোকেদের হাত থেকে বাঁচিয়ে সে চলে যায় সেই তাজ হোটেলে আর চলে আসে সেই 606 নাম্বার রুমে। সেখানে গিয়েই সে সত্যাকে বলে যে ভাস্করের লোকেরা তাকে মারার জন্য খুঁজছে, তাই তাকে আজকের জন্য এখানেই থাকতে হবে। সে এখন তার বাবার কাছে যাবে এবং সব মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার চেষ্টা করবে। সব ক্লিয়ার হয়ে গেলেই সে তার কাছে ফিরে আসবে। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। সত্যা তো তার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু এরপর থেকে নিশা আর কোনোদিনও আসেনি। আর তখন থেকেই সময় পেলে সত্যা চলে যেত তাজ হোটেলের 606 নাম্বার রুমে। যাক, তো গল্প আবারও বর্তমানে ফিরে আসে। ভাস্কর হোটেলের সেই রুমেই শুয়েছিল। তখনই কেউ একজন দরজায় নক করে। দরজা খুললেই তাকে একজন জানায় যে তাদের ভাবি অর্থাৎ সত্যার বউকে বাজারে ভাস্করের লোকেরা ডিস্টার্ব করছে। এটা শুনে তো সে তখনই বাজারে চলে যায় আর ভাস্করের লোকদেরকে খুব পিটানো পেটায়, যার জন্য পুলিশ তাকে এবং ভাস্করের লোকেদেরকে থানায় নিয়ে আসে। সেখানেই আমরা সত্যার বউকে দেখতে পাই। তার নাম হলো শ্রাবণী। সে পুলিশের কাছে ভাস্করের লোকেদের নামে কমপ্লেন করতে চায়, কিন্তু তখনই পুলিশ তাকে জানায় যে কমপ্লেন করলে সত্যাকেও 1 রাত জেলে থাকতে হবে। এটা শুনে সে বলে যে তাহলে সে আর কেস করবে না। তো এরপরই সত্যা সেখান থেকে বেরিয়ে আসে। তখন তার পেছন পেছন শ্রাবণীও আসে এবং তার মাথার উপর ছাতা ধরে, কিন্তু সত্যা তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এখানে বলে দেই যে সেদিনের পর থেকে সত্যার সাথে কখনো নিশার দেখা হয়নি। সে কখনোই তার খোঁজও পায়নি, যার জন্য সে ক্রিকেট খেলাও ছেড়ে দেয় আর সারাক্ষণ মদ খাওয়া শুরু করে। তার বাবা তাকে এভাবে দেখতে না পেরে তাকে বিয়ে করে নিতে বলে আর তাদের পাশের বাসার সেই মুরলির মেয়েই হলো শ্রাবণী।
মুড়ি তো কখনোই সত্যাকে পছন্দ করত না, কিন্তু শ্রাবণী তো সত্যাকে অনেক বেশি পছন্দ করত আর সে তার সাথে বিয়েও করতে চায়। এদিকে সত্যাও তার বাবার জোর জবরদস্তির কারণে শেষমেশ বিয়ে করে নেয়, কিন্তু সে কখনোই নিশাকে ভুলতে পারেনি, যার জন্য সে শ্রাবণীকেও তার বউ হিসেবে মেনে নেয়নি, সবসময় তার থেকে দূরে দূরে থাকে। কিন্তু শ্রাবণী এটা নিয়ে একদমই কিছু মনে করত না, আর সে কখনো সত্যার থেকে কিছু এক্সপেক্টও করত না। তাছাড়া কেউ সত্যার ব্যাপারে কিছু বললে সে আরো তাদের ডিফেন্ড করত। তো এরপরই দেখানো হয় শ্রাবণী তার অফিসে ছিল, সে রেলওয়েতেই জব করত। তো তখনই সেখানে সত্য আসলে সে বুঝতে পারে যে সত্যার টাকার প্রয়োজন, আর যেহেতু সত্য কোনো কাজ করে না এই জন্য সে তাকে কৌশলে টাকা দিত। যেমন অনেক সময় বলতো যে সে তো তার প্যান্টের পকেটে টাকা পেয়েছে, তো আজও সে একই কাজ করে, সেই সব কিছু করত যাতে সত্যা তার সামনে ছোট না হয়। সত্য এরপর টাকা নিয়ে তার বন্ধুর সাথে মিলে ড্রিঙ্ক করতে যায়। তখনই সত্যার বন্ধু তাকে বলে যে কোচ 2 বছর ধরে তোকে তার সাথে দেখা করতে বলছে, সে তোকে কোচের জবও দিতে চাচ্ছে, কিন্তু দেখা যায় সত্যার তো এতে কোনো ইন্টারেস্টই ছিল না। তো এরপরই সে ড্রিঙ্ক করে বাসায় ফেরে। তখনই তার শ্বশুর অর্থাৎ মুরলি তাকে মাতাল দেখে বলতে থাকে যে সে কি আর কখনোই ভালো হবে না, সে তো তার মেয়ের টাকায় ফুর্তি করে বেড়াচ্ছে, সে নিজে কবে কাজ করবে। তাদের মধ্যে তখন এই নিয়েই তর্ক শুরু হয়ে যায়। সেই সময় শ্রাবণী সেখানে এসে তার বাবাকে বলে যে তার স্বামী চাকরি করবে নাকি করবে না সেটা সে বুঝে নিবে, এই বলে সে তার বাবাকে বাসায় পাঠিয়ে দেয়। কিন্তু তখনই সত্যা বলে যে তার থেকে এখন পর্যন্ত সে যত টাকা নিয়েছে সব টাকার হিসাব তার কাছে আছে, সে তাকে একদিন সব টাকা ফিরিয়ে দিবে। এটা বলার পরই সে শ্রাবণীর দিকে ফিরে বলে যে সে কেন তার মতো একজনকে বিয়ে করলো। তখনই শ্রাবণী সেখানে দাঁড়িয়ে আগের কথা ভাবতে থাকে। সে আসলে ছোটবেলা থেকেই সত্যাকে অনেক ভালোবাসতো, সব সময় তাকে দূর থেকে দেখত, কিন্তু একদিন সে সত্যাকে নিশার সাথে দেখতে পায়। তাদেরকে একসাথে দেখে সে অনেক বেশি কষ্ট পায় সেদিন। তাছাড়া সেদিন বৃষ্টিতে সত্যার কাছে ছাতাটা সেই দিয়েছিল, কিন্তু সত্যা তো তার দিকে ফিরেও তাকায় না। সে অনেক কষ্ট পায় কিন্তু কখনো কিচ্ছু বলে না। এরপরই সত্যার মন ভাঙে। সে তো সারাক্ষণই মদ খেয়ে মাতাল হয়ে থাকতো, যার জন্য তার বাবা হার্ট অ্যাটাক করলেও সে তো এ ব্যাপারে কিছুই জানে না। তখনই শ্রাবণী তার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, আর তাকে বাসায় আনার পরেই শ্রাবণী দরজা খুলে দেখতে পায় যে সত্যা তো নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবছে। তখনই সে সত্যাকে তার বাবার অসুস্থতার কথা জানায়, যা শুনে সত্যা আর নিজেকে শেষ করে না, কিন্তু শ্রাবণী সত্যাকে নিয়ে বেশ চিন্তায় পড়ে যায়। তখন সে তার বাবা মাকে বলে যে সে সত্যাকে বিয়ে করতে চায়, আর যদি বিয়ে না হয় তাহলে সে তার জীবন নিয়ে নিবে। এটা শুনে তো মুরলি সত্যার বাবার কাছে যায় এবং শ্রাবণী আর সত্যার বিয়ের কথা জানায়। সত্যার বাবা তো এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু সত্যা তো কোনোভাবেই রাজি হয় না। তখনই তার বন্ধু তাকে তার বাবার অসুস্থতার কথাবার্তা বলে তাকে এই বিয়েতে রাজি করিয়ে নেয়। আর তারপর থেকে আজ পর্যন্ত শ্রাবণী একতরফাভাবেই সত্যাকে ভালোবেসে যাচ্ছে এবং প্রতিনিয়ত তার ইগনোরেন্স সহ্য করে যাচ্ছে। এরপরই একদিন দেখানো হয় সত্যা বারে বসে ড্রিঙ্ক করছিল। তখনই সেখানে ভাস্কর আসে। সে এসেই সত্যাকে ইনডিরেক্টলি খোঁচা মারতে থাকে। সে তাকে বলে যে সে বইয়ের টাকায় ড্রিঙ্ক করে গার্লফ্রেন্ডের দুঃখ মেটাচ্ছে। এটা শুনে সত্যা অনেক বেশি রেগে যায়, আর তখনই সে তার বন্ধুকে বলে যে সে তার কোচের ওই জবটা করবে। পরদিনই সে জামা কাপড় গুছিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়। সে চাকরি করবে এটা জেনে তো শ্রাবণী অনেক বেশি খুশি হয়। তখন সত্যার বাবা সত্যাকে বলে যে সে যেন তার সাথে শ্রাবণীকেও নিয়ে যায়, কিন্তু শ্রাবণী তখন এসে বলে যে সত্যা এক জায়গায় কাজে যাচ্ছে, সেখানে যেয়ে সে কি করবে। এটা বলার পরই সে সত্যার আরতি করে। তারপরই সত্যা সেখান থেকে বেরিয়ে যায়। এরপরই সে চলে আসে দিল্লি। সেখানে গিয়েই তো সে কোচিং নেওয়া শুরু করে দেয়। সে ছোট বাচ্চাদেরকে ক্রিকেট খেলা শেখাচ্ছিল। এরপরই একটি ম্যাচের জন্য তারা প্লেয়ার সিলেক্ট করছিল। তখনই সেখানে খুশি নামের একটি বাচ্চা মেয়ে খেলতে আসে। সে অনেক ভালো খেলে, কিন্তু সত্যা তাকে কিছু বললে খুশি তার কথায় কোনো গুরুত্বই দেয় না। সে আসলে কারো কথাই শোনে না। এটা দেখে তো সত্যা খুবই রেগে যায় এবং তাকে ম্যাচে নেওয়ার জন্য মানাও করে দেয়। খুশি তখন এই কথা গিয়ে তার নানাকে বলে। তার নানা তো পরদিনই ফিল্ডে চলে আসে যে তার নাতিকে কেন ম্যাচে নেওয়া হবে না এটা জানতে। তখনই আমাদেরকে দেখানো হয় খুশির নানা হলো নিশার বাবা, অর্থাৎ খুশি নিশারই মেয়ে। যাক তো নিশার বাবা কোচের সাথে অর্থাৎ সত্যার সাথে কথা বলতে যায়।
তখনই তো তারা একে অপরকে দেখে অনেক বেশি শকড হয়। সাত্যা তো তাকে দেখে সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু আবারও তার কাছে ফিরে আসে আর তাকে বলে যে সে কেন তাদের দুজনের সাথে এমনটা করলো, কেন তাদের দুজনের জীবন এভাবে নষ্ট করে দিল। সে তো এখনো সেখানেই আছে যেখানে নিশা তাকে রেখে চলে গিয়েছিল, আর সে এটাও জানে যে নিশাও তাকে ছাড়া ভালো নেই। নিশার বাবা তখন বলে যে ভালো থাকতে হলে তো বেঁচে থাকতে হবে। এই কথা শুনে সাত্যা তো অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে নিশার বাবা তাকে সবটা জানায়। সে তাকে বলে যে সেদিনের পর সে নিশাকে নিয়ে দিল্লি চলে গিয়েছিল। নিশা তাকে কোনোভাবেই ভুলতে পারছিল না, তাই সে তাকে বানিয়ে বানিয়ে মিথ্যা বলেছিল যে ভাস্কর সাত্যাকে মেরে ফেলেছে। এই কথা শুনে তো নিশা অনেক বেশি ভেঙে পড়ে। এরপরই সে তাকে কুণালের সাথে বিয়ে দিয়ে দেয়, আর এরপর থেকে নিশা তার সাথে একদমই কথা বলা বন্ধ করে দেয়। আর এর বেশ কয়েক বছর পর নিশা আর কুণালের একটা বাচ্চাও হয়। সে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়ে নেয়, কিন্তু বিধাতা হয়তো এটা চায়নি, তাই একটা কার অ্যাক্সিডেন্টে তারা দুজনই মারা যায়। এরপর থেকেই তাদের বাচ্চা তার কাছে থাকে। আর এখন সে তাকে জানায় যে খুশি হলো নিশার মেয়ে। খুশি তো অনেক বেশি রাগী, কারণ তার বাবা মা মারা যাওয়ার পর থেকে সে কারোর সাথেই প্রাণ খুলে কথা বলতে পারেনি। সে সবসময় নিজের মতো করে থাকতো। এভাবে থাকতে থাকতেই সে এমন হয়ে গেছে। কিন্তু সে ক্রিকেট খেলতে অনেক বেশি পছন্দ করে, আর ক্রিকেট সে অনেক মন প্রাণ দিয়েও খেলে, কারণ তার মা চেয়েছিল যে খুশি যেন ক্রিকেটার হয়। সাত্যা তো এগুলো শুনে একেবারেই স্পিচলেস হয়ে যায়। এরপরই অন্য কোচ খুশির নানাকে বলে যে খুশি তখনই খুব ভালোভাবে পারফর্ম করতে পারবে যখন সে তার আগ্রাসনের উপর কাবু আনতে পারবে, আর এর জন্য তার পার্সোনাল ট্রেনিং এর প্রয়োজন আছে। তখনই খুশির নানা বলে যে যদি সাত্যা তাকে পার্সোনাল ট্রেনিং দিতে রাজি হয়ে যায় তাহলে এখানে তারও কোনো আপত্তি নেই। সাত্যাও তখন খুশিকে পার্সোনালি ট্রেনিং দিতে রাজি হয়ে যায়, কিন্তু খুশি এই ব্যাপারে মোটেই খুশি ছিল না। তবুও কোনো অপশন না থাকায় তাকে সাত্যার সাথে তার বাসায় আসতে হয়। তো এই বাসায় আসার পরেই সাত্যার বাবা তার কাছে জানতে চায় যে বাচ্চা মেয়েটি কে। সে জানায় খুশি হলো নিশার মেয়ে, তাকে সে ট্রেনিং দেওয়ার জন্য এনেছে। তখন তার বাবা ভাবে যে এই কথা শ্রাবণী জানলে সে হয়তো কষ্ট পাবে, কিন্তু দেখা যায় শ্রাবণীকে সাত্যা এ ব্যাপারে আগেই জানিয়েছে, আর শ্রাবণীরও এতে কোনো সমস্যা নেই, বরং সে তো আরো নিজের মেয়ের মতো করেই খুশির যত্ন নিতে থাকে। আর এইদিকে সাত্যাও অনেক চেঞ্জ হয়ে যায়। সে ভোর সকালে উঠে খুশিকে নিয়ে ট্রেনিং করাতে যায়, তাকে অনেক ভালো করে সবটা শেখায়। তাকে এত অ্যাটেন্টিভ দেখে তো মুরলিও অবাক হয়, কিন্তু শ্রাবণী অনেক বেশি খুশি হয়। তো এরপর একদিন খুশি গানের সেই ক্যাসেট পেয়ে তার মায়ের ফেভারিট সং শুনতে থাকে। তাকে দেখে শ্রাবণী বলে যে এই ক্যাসেট সে নিয়েছে, এটা দেখলে তো সাত্যা অনেক রাগ করবে। তো শ্রাবণী তখন তার থেকে ওটা নিয়ে রেখে দিতে যায়, কিন্তু তখনই তো সাত্যা এটা শ্রাবণীর হাতে দেখে খুবই রেগে যায় আর বলতে থাকে সে না তাকে তার জিনিস ধরতে বারণ করেছে। তখনই সেখানে খুশি চলে আসে আর তাকে বলে যে তার এই ক্যাসেটটা সে নিয়েছিল, শ্রাবণী তো শুধু রেখে দিতে এসেছে। এই কথা শুনেই সাত্যা চুপ হয়ে যায়। এরপরই দেখানো হয় একদিন ট্রেনিং এর পর খুশি আইসক্রিম খাওয়ার জন্য শপে যায়। তখনই তার কাছে ভাস্কর আসে আর সে তাকে বলতে থাকে যে তার মা তাকে তার ব্যাপারে জানায়নি, তাছাড়া সাত্যার ব্যাপারেও কিছু বলেনি। খুশি বলে না, কিছুই বলেনি। ভাস্কর তখন বলে যে হ্যাঁ হ্যাঁ বলবেই বা কিভাবে, তাদের তো সম্পর্ক ছিল। তো সে এটা বললেই সেখানে সাত্যা চলে আসে। এইবার আর সে ভাস্করকে মারা থেকে নিজেকে আটকাতে পারে না। সে তো এবার তাকে আর তার লোকজনকে অনেক বেশি পেটায়। সে তো নিজের কন্ট্রোলই হারিয়ে ফেলে। এই ভাস্করের জন্যই তো তাকে নিশাকে হারাতে হয়েছিল, আর আজ আবারও তার সব অতীত মনে পড়ে যায়। ঠিক তখনই সেখানে খুশি এসে তাকে থামায়। কিছুক্ষণ পরই খুশি সাত্যার কাছে জানতে চায় যে তার সাথে তার মার কি আসলেই সম্পর্ক ছিল। সাত্যা হ্যাঁ জানায়। এটা শুনে খুশি বলে যে তাহলে হয়তো সাত্যার কারণেই তাদের ব্রেকআপ হয়। যেই ব্যবহার সে শ্রাবণীর সাথে করে সেরকমই ব্যবহার হয়তো সে তার মার সাথেও করত, এ কারণেই হয়তো তার মা তাকে ছেড়ে দিয়েছে। এই কথা শুনে সাত্যা অনেক বেশি গিল্টি ফিল করতে থাকে, কারণ সে নিশার সাথে তো কখনোই এমন করেনি। সে তাকে অনেক ভালোবেসেছিল, তবে শ্রাবণীর সাথে সে এত বছর ধরে যা করে এসেছে তা তো মোটেও ঠিক করেনি। যাক, তো এরপরই দেখানো হয় খুশিকে। সে সাত্যাকে ভুল বুঝলে সাত্যার বন্ধু তার সাথে কথা বলে এবং তাকে জানায় যে সাত্যা তার মা নিশাকে কতটা বেশি ভালোবাসতো, কিন্তু নিশা চলে গেলে সে তার আর এক ভালোবাসা ক্রিকেটকেও ছেড়ে দেয়। এই কথা শুনে তো খুশির সাত্যার জন্য অনেক খারাপ লাগে, তাই সে সাত্যার জন্য কিছু করার কথা ভাবে।
সে আবার সত্যার বন্ধুর থেকে জেনেছিল যে সত্যা রেলওয়ের হয়ে খেলতে চেয়েছিল, তাই সে তাকে যেয়ে জানায় যে সে এবার রেলওয়ের হয়ে খেলবে। তখন সত্যা তাকে বলে যে সে কেন রেলওয়ের হয়ে খেলবে, সে তো দিল্লির হয়ে খেলবে, আর তাহলে তার কাছে অপরচুনিটিসও বেশি থাকবে। কিন্তু খুশি তো তখন তার কোনো কথাই শোনে না এবং তাকে বলে যে হয় সে রেলওয়ের হয়ে খেলবে, না হলে সে ক্রিকেট খেলাই বাদ দিবে। আর এই নিয়ে জিদ দেখিয়ে সে খাওয়া দাওয়াও ঠিক মতো করে না, এর জন্য তো তার জ্বরও চলে আসে। তখন সত্যা এই ব্যাপারে তার বন্ধুর সাথে কথা বলে। তার বন্ধু তাকে বলে যে যেহেতু খুশি এত করে যাচ্ছে তাহলে তাকে রেলওয়ের হয়ে খেলানো যায়, কিন্তু কথা হচ্ছে রেলওয়ের হয়ে খেলতে হলে তো তার বাবা মা বা পরিবারের কোনো একজনকে রেলওয়ের অফিসে চাকরি করতে হবে, আর শ্রাবণী তো রেলওয়েতেই চাকরি করে। তাহলে শ্রাবণী আর সত্যা যদি খুশিকে অ্যাডপ্ট করে নেয় তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। তার এই কথা শুনে সত্যা এবার এটা নিয়ে ভাবতে থাকে। এরপরই সে চলে যায় শ্রাবণীর কাছে এবং তাকে বলে যে সে খুশিকে অ্যাডপ্ট করার কথা ভাবছে। এরপরই সে এই ব্যাপারে তার বাবাকেও জানায়। তার বাবা তাকে বলে যে সত্যার কি মাথা খারাপ হয়ে গেছে। তখনই শ্রাবণী সেখানে আসে আর বলতে থাকে এতে তার কোনো আপত্তি নেই, কারণ তার খুশিকে অনেক বেশি ভালো লাগে। এটা শুনেই তো তখন সত্যার বাবা বলে যে তারা না হয় রাজি, কিন্তু খুশির নানা কি রাজি হবে? সত্যা এরপর খুশির নানার সাথেও কথা বলে আর দেখা যায় সেও রাজি হয়ে যায় এবং সে শ্রাবণীর সাথেও কথা বলতে চায়। সে শ্রাবণীকে বলে যে সে কি আসলেই খুশিকে অ্যাডপ্ট করতে চাইছে। শ্রাবণী বলে হ্যাঁ, কারণ সে এই কয়দিনেই খুশিকে ভালোবেসে ফেলেছে, তাই তার এসব নিয়ে চিন্তা করার আর কোনো দরকার নেই। সে খুশিকে একদম নিজের বাচ্চার মতো করেই রাখবে। তো এরপরই তারা দুজন মিলে অ্যাডপশনের ব্যাপারে খুশিকে জানায়। খুশিও তখন বলে যে তারও এতে কোনো আপত্তি নেই, কিন্তু তারা তাদের ভালো বাবা মা হওয়ার আগে তাদের দুজনকে আগে ভালো স্বামী স্ত্রী হতে হবে, না হলে সে তাদের দ্বারা অ্যাডপ্ট হতে চাইবে না। তার এই কথা শুনে তো তারা একে অপরের কাছাকাছি আসতে থাকে। তারা তো আগে একই রুমে থাকতো না, তবে এখন থাকা শুরু করে। তারপর শ্রাবণীকে দেখে সত্যা তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তারা একসাথে মন্দিরেও যায় আর সেখানে সিঁড়ি চড়ার সময় সত্যা শ্রাবণীকে কোলেও উঠিয়ে নেয়। এভাবেই ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব কমতে থাকে। শ্রাবণীর কাছে এই সবকিছু তো স্বপ্নের মতো লাগছিল। সে তো অনেক বেশি খুশি ছিল, কারণ তার এতদিনের ভালোবাসা আজ হয়তো পূর্ণ হতে চলেছে। আর তাদের কেমন কাছাকাছি দেখে খুশিও তো তাদের দ্বারা অ্যাডপ্ট হতে রাজি হয়ে যায়। এরপরই অ্যাডপশন কমপ্লিট হয়। পরবর্তীতে দেখানো হয় খুশির ম্যাচের দিন চলে আসে। খুশি তো অনেক ভালো খেলে, এমনকি তার টিমকেও জিতিয়ে দেয়। তারা সবাই তো এতে অনেক বেশি খুশি ছিল। শ্রাবণীও দৌড়ে গিয়ে খুশিকে জড়িয়ে ধরে। তখনই সত্যা দূর থেকে তাদেরকে দেখতে থাকে এবং তার মুখেও একটা স্মাইল চলে আসে। এরপরই দেখানো হয় তারা সবাই মিলে আজকের জিতটা সেলিব্রেট করার জন্য তাজ হোটেলের নিচে ঘুরতে যায়। তখনই সত্যা তার বন্ধুকে বলে যে সে যেন শ্রাবণী এবং খুশিকে বাসায় দিয়ে আসে, সে একটি কাজ করে আসছে। তো শ্রাবণী চলে যেতে থাকে, কিন্তু তখনই সে পেছন ফিরে দেখে সত্যা আবারও তাজ হোটেলের দিকে যাচ্ছে। এটা দেখেই তো তার মন ভেঙে যায়। সে এতদিন ভেবেছিল যে সত্যা হয়তো তার পাস্ট ভুলে গিয়েছে আর তাকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু সে তো ভুল ছিল। সত্যা তার মানে এখনো নিশাকেই ভালোবাসে। এরপরই শ্রাবণী ভাঙা মন নিয়ে বাসায় চলে যায়। পরদিন সে সবাইকে জানায় যে তার প্রমোশন হয়েছে নাগপুরে, তাকে সেখানেই চলে যেতে হবে। আসলে তার প্রমোশন আরো আগেই হয়েছিল, কিন্তু সত্যার কাছাকাছি আসায় সে প্রমোশনটা ক্যান্সেল করে দিয়েছিল। কিন্তু এখন আর সে এখানে থেকে কি বা করবে, এর জন্যই সে চলে যেতে চায়। কিন্তু সবাই তাকে যেতে মানা করে, বিশেষ করে খুশি। সে তাকে এই প্রথমবারের মতো মা বলেও ডাকে এবং তাকে ছেড়ে যেতে মানা করে, কিন্তু শ্রাবণীর তো কিছুই করার ছিল না। তো এরপরই দেখা যায় সত্যা তাকে স্টেশনে ছেড়ে দিয়ে আসতে যায়। তখনই সে শ্রাবণীর কাছে জানতে চায় যে সে কেন চলে যাচ্ছে, আর তাছাড়া তাদের মধ্যে তো সবকিছু এখন ঠিক হয়ে যাচ্ছিল। কথা শুনেই শ্রাবণী বলে যে তাদের মধ্যে কিছুই ঠিক হচ্ছিল না, এই সবকিছু তো সত্যার অ্যাক্টিং ছিল। খুশির জন্য সে এসব করেছে। সে তো এখনো নিশাকে ভুলতেই পারেনি, তাই আগের দিনও সে ওই হোটেলে গিয়েছিল। শ্রাবণী আরো বলে যে এতদিন সত্যা তার সাথে যেমন বিহেভ করেছে সবকিছু সে সহ্য করে নিয়েছে, কারণ সত্যা তার সাথে রিয়েল ছিল। ছোটবেলা থেকেই সে তাকে ভালোবেসেছে, কিন্তু সত্যা তার দিকে ফিরেও তাকায়নি। এতেও সে কখনো কষ্ট পায়নি, কারণ সত্যা তার সাথে রিয়েল ছিল। কিন্তু এইবার সে তার কাছাকাছি আসা নাটক করেছে, আর এই নাটক সে সহ্য করতে পারবে না। এই নাটক তাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। এই বলেই সে ট্রেনের কাছে যেতে থাকে। সত্যাও তখন কিচ্ছু না বলে সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু এরপরই সে ফিরে তাকায় আর দৌড়ে শ্রাবণীকে খুঁজতে খুঁজতে তার কাছে চলে যায় এবং তাকে বলে যে সে সেদিন হোটেলে শেষবারের
পাগলের মতো গিয়েছিল, কারণ সে শ্রাবণীকে ভালোবেসে ফেলেছে। সে এতদিন বুঝতে পারেনি যে সে আসলে শ্রাবণীকে কত বেশি ভালোবাসে, কিন্তু আজ সে চলে যেতে নিলে তার এটা ফিল হয় যে শ্রাবণীকে ছাড়া সে বাঁচতে পারবে না। শ্রাবণীও তো তার এই কথা শুনে অনেক বেশি খুশি হয়। তো এরপরে তারা একে অপরকে জড়িয়ে ধরে, আর এই প্রথম একে অপরের কাছাকাছি আসে। এভাবেই তারা নতুন করে তাদের জীবনটা শুরু করে দেয়, যেখানে তারা এখন একটি হ্যাপি ফ্যামিলি হয়ে আজীবন থাকবে। আর এই সুন্দর দৃশ্যের সাথেই এই গল্পটাও এখানেই শেষ হয়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।